আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখেছেন আমাদের গত হলো ১২ তারিখে, গত ১২ই মার্চ, ১২ই এপ্রিল ২০২৪-এ আমাদের সঙ্গে একটা ডিবেট ঘটে গেছে। ডিবেট বা আলোচনা বা পর্যালোচনা যাই বলেন না কেন, আলী হোসেন ওসমানের সঙ্গে আমার আলোচনা হয়েছে, আপনারা দেখেছেন। তো যাই হোক, আমার সচরাচর এই নীতি আমি অবলম্বন করি না যে আলোচনা বা সমালোচনা বা বিতর্ক হওয়ার পরে সেটাকে পর্যালোচনামূলকভাবে আবার দ্বিতীয় কোনো ভিডিও করতে হবে, এটা আমি কখনোই করি না। এটাকে দেখেছেন বিগত দিনে নাস্তিক আসাদের সঙ্গে আমার ডিবেট হয়েছিল। আমার পক্ষে আলহামদুলিল্লাহ আমাদের হানাফি ভাইরা অনেক প্রশংসামূলক কমেন্ট করেছে, পোস্ট করেছে, ভিডিও করেছে, আহলে হাদিসরা তো ভরি ভরি করেছে। কিন্তু তারপরে আমি কোনো কিছু আমার ফেসবুক পেজ থেকে শেয়ারও করি না, সেই কমেন্টগুলোকে রিপ্লাইও দিই না, এবং আমি পাল্টা কোনো ভিডিও করি না যতক্ষণ না পর্যন্ত প্রতিপক্ষ আমাদের ডিবেটটাকে নিয়ে কোনো কথা না বলছে। তাই এর আগে আমার যতগুলো ডিবেট হয়েছে সবগুলোতে আমি এমনই করি, আমি পর্যালোচনা করি না প্রথম থেকে। তো যাই হোক, আমি দেখলাম যে আমাদের আলোচনা করেই আলী হোসেন ওসামা সাহেব গতকাল রাত্রিতে ওয়াজের ময়দানে গিয়ে প্রায় ২৭ মিনিট ধরে আমাদের বিতর্কের পর্যালোচনা করেছে প্রশ্নোত্তরের নামে। প্রায় ২৭ মিনিট, চিন্তা করেছেন? ২ ঘন্টার বিতর্কে, ২ ঘন্টাই নয়, এক একজন ৫৫ মিনিট করে সময় পেয়েছে, আর উনি ২৭ মিনিট ধরে পর্যালোচনা করলেন ওয়াজ মাহফিলের মঞ্চে। তো তারপরে তিনি কিছু অভিযোগ নতুন নতুন করে উপস্থাপন করলেন। তো যেহেতু আলোচনা শেষ হয়ে গেছিল, তারপর নতুন ভাবে শুরু করলেন, তাই অবশ্যই এটা আমাদের হক, আমাদের অধিকার যে তাকে আবার জবাব দেওয়া। তাই তিনি কিছু অভিযোগ করেছেন, সেই অভিযোগগুলো চলেন আগে কিছু শুনবো, তারপরে আলোচনা আপনাদের সামনে পেশ করব। তার আগে একটা ছোট্ট কথা বলে দিই, প্রায়শই আমরা হানাফি, দেওবন্দি, বেরলভীদের পক্ষ থেকে দেখছি ভিডিও অনেকগুলো আমাদের সামনে চলে এসেছে। অনেকে বলছে যে আলী হোসেন ওসমানের জায়গায় যদি ব্রাদার রাহুল মানে আলী হোসেন ওসমানের জায়গায় যদি রেজাল করিম আবরার থাকতো, তাহলে নাকি ব্রাদার রাহুলকে নাকানি চুবানি খাওয়াতো। মানে এই কথাটা ইঙ্গিত কোন দিকে বহন করে, একটু যদি সুস্থ বিবেক সম্পন্ন বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হয় তাহলে সকলে বুঝতে পারবেন যে অনেকে মেনে নিতে পারছে না যে আলী হোসেন ওসামার সঙ্গে ব্রাদার রাহুল বসেছে, বরং আলী হোসেনের জায়গায় যদি রেজাল করিম আবরার থাকতো তাহলে আমাকে নাকের চুবানি খাইয়ে দিত রেজাল করিম আবরার। তার মানে বুঝতে পারছেন বিষয়টা কেমন ঘটে গেছে। মানে তারা সন্তুষ্ট হতে পারেনি যে আলী হোসেন ওসামের যে পারফরমেন্স, আর আমার যে ছুড়ে দেওয়া ৮টা প্রশ্ন, পরবর্তী সময় দুটো ১০টা প্রশ্নের উত্তর যেহেতু ৪টে রাউন্ডে আসেনি, তাই হানাফি দেবন্দিরাও তারা মানে এখানে সেভাবে খুশি উদযাপন করতে পারছে না। কিন্তু তারপরে যেহেতু আমাদের দলের দলন্ধ কিছু আছে, যাই হোক, তার বিচার মানে তাল গাছ আমার, এমন তো থাকবেই, তাই তারা এরকম উদযাপন করছে। এই কথা বারবার কেন আসছে যে আলী হোসেন ওসামার জায়গায় যদি রেজাল করিম আবরার থাকতো তাহলে নাকি অনেক মানে বিতর্কটা সফলকাম হতো। তবে দর্শক মন্ডলী, এক সেকেন্ড, আমি ক্যামেরার ব্যাটারিটা ডাউন। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তো এখান থেকে এটা বোঝা যায় যে তারা আসলে আলী হোসেনের পারফরমেন্সে তারা সন্তুষ্ট হতে পারেনি, শুধুমাত্র বিচার মন্দ তাল গাছ আমার, এমনটাই। চলেন আগে আমাদের ভিডিওটাকে নিয়ে ২৭ মিনিট ধরে পর্যালোচনা করেছে, তার কয়েক মিনিট আমরা শুনে আসি। শুনে আসার পরেই আমরা কথা শুরু করব। তার আগে আপনাদেরকে একটা ছোট্ট একটা ঘটনা দেখিয়ে দিই। ঘটনা এটা দেখানো উচিত বলে মনে করছি। একটা বারংবার একটা কথা আছে যে এই যে পানি খাওয়া, এই পানি খাওয়াটাকে নিয়ে খুব আলোচনা চলছে। একদম আমাদের মুতাল্লিদ পল্লীগুলোতে খুব পানি খাওয়া নিয়ে চলছে, জীবনে তারা পানি খেয়েছে। তো যাই হোক, আমাদের ওসামা সাহেবকে দেখছেন পানি খেয়েছে। তবে এখানে একটা সমস্যা কি জানেন, আমার ওসামা ওস্তাদজি যখন পানি খেয়েছে তখন চুরি করে পানি খেয়েছে, ভিডিও ক্যামেরাটাকে অফ করে, যেটা আপনারা দেখতে পাননি। এটা আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু আসলে মাকারু মাকার আল্লাহু, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেছেন যে তারাও চক্রান্ত করেছিল, আর আল্লাহ কৌশল করেছেন, আল্লাহই সর্বশ্রেষ্ঠ কৌশলী। সূরা আল ইমরান আয়াত নম্বর ৫৪-তে। তো এই আলী হোসেন ওসামার এই ভিডিওটা তাদেরই খাতির টিভি থেকে সম্প্রচার হচ্ছিল। ওইখানে তার ভিডিওকে পজ করা যায় না লাইভ অবস্থাতে, ওখানে ধরা পড়ে গেছে। চলেন একটা ছোট্ট করে আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে আলী হোসেন ওসামার পানি খাওয়ার চিত্র। শুধু পানি না, ঘাম মোচামুচি শুরু হয়ে গেছে, টিস্যু পেপার শেষ হয়ে গেছে। আমি রাহুল পানি খেয়েছি, তাই এটা তাদের অনেক মানে সমালোচনার ঝড়। দেখেন আপনাদের ওস্তাদ কি করেছে, চলুন একটু দেখে আসি। এই হচ্ছে আলী হোসেন ওসামার সেই ভিডিও ফুটেজ, আপনারা দেখতে পাচ্ছেন। লাইভ চলছিল খাতির টিভি, ১২ই এপ্রিল ২০২৩-এ আপনারা দেখতে পাচ্ছেন। আলী হোসেন ওসামার সমস্ত ভিডিওগুলো এখান থেকে চলে। চলেন একবার দেখে আসি। মানে আমার ভিডিও ট্রামের পরে যখন উনি আলোচনা করছেন তখন আমার সাউন্ড গুলো শুনতে পাচ্ছেন না, কেন এখানে সাউন্ড সিস্টেম দিতে পারেনি। চলেন।
এই দেখুন ওস্তাদ জি ভিডিওটাকে অফ করে দিল, ঠিক আছে? এটা খাতিব টিভি থেকে ডাইরেক্ট লাইভ চলছিল, স্ক্রিন থেকে না, খাতিব টিভি থেকে। দেখেন ভিডিওটাকে পজ করছে। এরপর দেখেন, আচ্ছা আমাদের সাউন্ড দেখতে পাচ্ছেন নাকি, দেখতে পাচ্ছেন কি না আমি একবার জাস্ট দেখবো। আহ, আচ্ছা, হ্যাঁ দেখতে পাচ্ছেন। ভিডিও দেখতে না পেলে আমাকে একটু কমেন্ট করবেন। আহ, আচ্ছা ঠিক আছে, চলেন আমরা আবারও যাই। আচ্ছা এখানে দেখেন উস্তাদ জি কিভাবে, হ্যাঁ দেখেন পানি বোতল সামনে, দেখেন আবার দেখেন, আবার দেখেন ভিডিও অফ করে দেখেন, দেখেন উস্তাদ যখন ভিডিও অফ করছে পানি খাবে। এই দেখেন উস্তাদ জি পুরো বোতলটাকে এদিকে খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে। মাম বোতল 2.5 লিটার পানি খেয়েছে উস্তাদ জি আমার। তার জন্য মাঝে মধ্যে দেখছিলাম যে উস্তাদ জি ক্যামেরা অফ করে কেন, ক্যামেরা অফ করে কেন, শুধু কি পানি খেয়েছে না পানি আর অন্য কিছু করেছে? দেখেন না পরিষ্কার ভাবে পানি খাওয়ার পরে টিস্যু আবার ভিডিও অফ করে দিল, এই দেখেন অফ করে দিল। এবার টিস্যু দিয়ে মোছামুছি শুরু হয়েছে, দেখেন মুছে আবার অন করে দিল। বাহ, এটা হচ্ছে আমাদের আলী হোসেন ওসামা সাহেব। তবে মজার কথা কি জানেন, আমি এই কথাগুলো বলতাম না, কারণ কি বলতে তো বলছে যে ব্রাদার রাহুল পানি খেয়ে চলে যায়, মানে ওনার আলোচনা শুনে নাকি আমি অমৃত মিশে গেছি তাই পানি খেয়েছি, কিন্তু উনি আবার চুরি করে পানি খাচ্ছে। আচ্ছা এখানে খাতিব টিভি এটা যখন এটাকে লাইভ চালাচ্ছিল, পরবর্তী সময় খাতিব টিভি থেকে এই ভিডিওটা এসেছে, এডিটিং ভিডিও এটা। তো যেহেতু এটা নিয়ে সমালোচনা হচ্ছে, ব্রাদারকে ট্রোল করা হচ্ছে, ব্রাদার পানি খেয়েছে, মুকাল্লিদরা জিতে গেছে হচ্ছে পানি খাওয়ার কারণে, আমি পানি খেয়েছি আর মুকাল্লিদের মানে প্রস্রাব বেরিয়ে গেছে মানে একটা ভাব। তো এই ক্ষেত্রে খাতিব টিভি পরবর্তী সময় কি করেছে জানেন, চক্রান্ত। মানে পানি যখন ওস্তাদ জি খাচ্ছে সেই সময় ভিডিওটা দেখবেন, ওখানে পোস্টার মেরে দিয়েছে। চলেন দেখাই। এই দেখেন আমার ছোট সবসময় ভিডিওটাকে নিচে বুকে ছোট রেখেছে, আলী হাসান ওসমান যখন হাত দিল মানে ক্যামেরা বন্ধ করলো, এরপর পানি খেতে যাবে আমার এই স্লাইডটাকে বড় করে ঢেকে দেবে উস্তাদ জিকে। মানে এটা চক্রান্ত করেছে, যেহেতু ট্রোল করেছে উস্তাদ জি নিজে পানি খেয়েছে ক্যামেরা বন্ধ করে। দেখো দেখেন ধুয়ে দিয়েছে পুরো ছবি, পুরো ছবি ঢেকে দিয়েছে। পরীক্ষা শেষ, আবার দেখেন আমার স্ক্রিনে ছোট করে দিয়েছে, ভিডিওটা কপ করছে। কিন্তু ঘাম মোছাটা নিয়ে যেহেতু সমালোচনা হয়নি, তাই ঘাম মোছাটা খাতের টিপে রেখে দিয়েছে, মানে চোর চুরি করে যেহেতু হয়ে যাবে। তো সম্মানিত দর্শক মন্ডলী, এইখানে যতটুকু প্রয়োজন ছিল, মানে যেহেতু এটা নিয়ে আমি কখনো সমালোচনা করি না, আর এটা সমালোচনার যোগ্য না, আলোচনার যোগ্য আমি মনে করি না এই অংশটুককে, যে কে পানি খেয়েছে অথবা কে ঘাম মুছেছে, এটা অযৌক্তিক। কিন্তু যেহেতু এটা নিয়ে খোদ আলী হাসান ওসমান যখন কথা বলেছে তার জন্য আমি দেখাতে বাধ্য হলাম। অনেকেই কথা বলছিল, প্রথম থেকে ট্রোল করছিল, আমাকে ডাজ নট ম্যাটার কে কি বলছে, কিন্তু আলী হাসান ওসমান সাহেব যেহেতু পানি খাচ্ছেন এবং ঘাম মুছছেন, পুরো পানির বোতল 2 লিটার পানির বোতলকে শেষ করে দিয়েছে। মাম বাংলাদেশের ভালো পানির বোতল আমি জানি, ভালো পানির বোতল খেয়েছে, তারপরেও তার ঘাম বেড়ে গেছে, মানে তাদের ভাষা অনুযায়ী আমাকে বলতে হয়। তো এটা একটা প্রথম পর্যায়ে গেল। তো চলেন এখানে আরেকটা দেখি যে আমাদের ওসমান সাহেব আরো কিছু অভিযোগ করছে, মানে অযৌক্তিক ডিবেট হওয়ার পরে এগুলোকে পর্যালোচনা করা। আমি দেখেছি যে নাস্তিক আসাদের সঙ্গে যখন আমার ডিবেট হয়ে গেল, তারপরে নাস্তিক আসার পরে আবার চ্যালেঞ্জ করছে যে এবার আসো আমরা 10 জন আসবো, এই অভিযোগ। এবং নাস্তিক আসাদ ভাইয়ের সঙ্গে ডিবেট হয়েছিল, আমি যে স্লাইড আগে থেকে তৈরি করে রেখেছিলাম, কারণ আমি জানি নাস্তিক কি কি অভিযোগ করতে পারে, আলহামদুলিল্লাহ জানা আছে, সমস্ত স্লাইড রেডি করে গেছি। আর আমি যে স্লাইড তৈরি করবো ইনশাআল্লাহ, নাস্তিক হোক আর মুকাল্লিদ হোক, কেউ আমার স্লাইডের বাইরে যেতে পারবে না, আনকমন আমার কিছু পড়বে না ইনশাআল্লাহ। কেননা তারা যে ফিল্ডে আছে এই ফিল্ডে পুরো চষা আছে আমাদের, আলহামদুলিল্লাহ। এই জন্য স্লাইড আগে থেকে তৈরি করে রেখে দিয়েছি যে এর বাইরে আলোচনা আমার ক্ষমতা নেই যাওয়ার। আমি আলোচনার মধ্যে বলেছিলাম যে আলোচনা কি দলিল পেশ করেছে, 30% দলিল পেশ করতে পারেনি। আমি যদি হানাফি হয়ে আলোচনা করতাম বিষয়টার পক্ষে, আর ঢের আমি দলিল পেশ করতে পারতাম, কারণ আমি যতগুলো স্লাইড তৈরি করেছি অতগুলো ও তথ্য দিতেই পারেনি। কি জানি কি হয়েছিল সেই দিন ওসমান সাহেবের। তাই আগে থেকে স্লাইডকে রেডি করে রাখা, একজন আলোচক বা বিতর্কিক রেডি করে রাখবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। এবং সে যে এই বিষয়ে পরিপাক্য এটা তার প্রমাণ বহন করে।
কিন্তু আলোচনা ওসমান সাহেব তিনি খাতা নিয়ে চলে এসেছেন, বর্তমানে মিডিয়ার যুগে খাতা নিয়ে বসে আছেন, মানে এতটুকু বুঝে না। তাই এটা একজন বিতর্কিকের এটা এক্সট্রা একটা কোয়ালিটি, যে প্রতিপক্ষ কি দলিল দেবে আগে থেকে রেডি আছে, আর যখনই জবাব দেবে তখন পাল্টা জবাব। দেখেন আমি যতগুলো জবাব দিয়েছি প্রত্যেকটা স্লাইডকে শো করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর অনেক স্লাইড ছিল যেগুলো উনি দলিল আনতেই পারেনি, আনলেই আবার সেগুলোকে জবাব দেওয়া হতো। চলেন আগে আলোচনাটা আমরা আরেকবার শুনে নিই, উনি আমাদের ব্যাপারে কি বলছে, তারপরে দেখেন। আচ্ছা, এটা আছে এইখানে। আচ্ছা, এখানে একটা বাচ্চা শিশুর একটা অভিযোগ, যে আমি স্লাইড শো করতে করতে একটা স্লাইড চলে এসেছিল যেখানে লেখা আছে আলী হাসান ওসামা তার দলিল ভিত্তিহীন। উনি বলছেন যেটা নাকি আচমকাই চলে এসেছে। হুজুর, আচমকাই নয়, আপনি টেনশনে ছিলেন, আমি বুঝতে পারছি সেই সময়। আর এটা প্রথমের দিকে না, এটা তৃতীয় রাউন্ডে, থার্ড রিবাটেলে এই জিনিসটা ঘটেছিল। কেন ঘটেছিল? আরে ওইখানে যেহেতু তিনি অভিযোগ করেছিলেন মুয়াত্তা মালিকের হাদিসটা ইস্তারাব আছে, আর সেক্ষেত্রে আমি দলিলটা পেশ করেছি, এবং দলিল পেশ করে উনি বলছেন যে মোহাম্মদ বিন ইসহাক থেকে 13 রাকাত, দাউদ বিন কায়েস থেকে 11 রাকাত, 21 রাকাত। আমি দুই দলিলের জবাব দেওয়ার পরে ওখানে লিখেছি যে অতএব ওসমান সাহেবের এই যে অভিযোগ এটা ভিত্তিহীন প্রমাণিত হলো। চলেন আবার দেখেন একই সাইড, এখানে দেখেন এই বিষয়ে আলোচনা করতে করতে দেখেন এখানে মোহাম্মদ বিন ইসহাকের বর্ণনা জয়ীফ, জাস্টিস তাকি উসমানী বলেছে। তারপরে দাউদ বিন কায়েসের এই রব তিনি এসেছিলেন, এটার জবাব দিয়েছি। দেওয়ার পরে তারপরে এখানে এসেছে ওসামা সাহেবের অভিযোগ ভিত্তিহীন হলো, কেন তার অভিযোগ ছিল ইস্তেরা। আর আমি ইস্তেরাকে খণ্ডন করার পরে এসে বলছি এখানে ভিডিও করা আছে যে তার অভিযোগ এটা ভিত্তিহীন প্রমাণিত হলো। সব জায়গাতে লেখা আছে 20 রাকাতের ইতিহাস, এটার পরে দেখবেন ইমাম মালিকের যে আমল, এটার পরে দেখবেন লেখা আছে যে অভিযোগ ভিত্তিহীন প্রমাণ হলো। মানে তার একটা একটা করে অভিযোগ কি করতে পারে এটা আমার আগে থেকে জানা ছিল। তাই এই আসলে এই মূর্খের দেশে যদি ধারাপাত বই আমি বিক্রি করি, তারপরেও আমার ধারাপাত বইকে তার টিস্যু পেপার হিসেবে ব্যবহার করবে, এটাই স্বাভাবিক। অন্ধের দেশে তার চশমা বিক্রি হয় না অন্ধের কাছে। স্যার সম্পর্কে তার কোনো অভিজ্ঞতাই নেই যে স্যার কিভাবে চালাতে হয়, আর স্যার এইভাবে তৈরি করতে হয়, একটা প্রশ্ন এই প্রশ্নের জবাবে করে ওখানে ইন করে দিতে হয়। এতটুকু জব নেই, এটাকে নিয়ে স্ক্রল করছে যেটা হঠাৎ চলে এসেছে। ওস্তাদজি, এটা হঠাৎ নয়, এটা পরিকল্পিতভাবে তৈরি করে রেখেছি, কারণ আপনার এক একটা অভিযোগ, আর তারপরে এখানে লিখে দিচ্ছি যেটা ভিত্তিহীন প্রমাণিত হলো, কারণ ইস্তেরাবের দাবি করেছেন, আর সেই সময়তে এই ইস্তেরাবের খণ্ডন করে দিয়েছি যে দাউদ বিন কায়েসের 21 রাকাতের হাদিস এটা হুজ্জত নয়, আর মোহাম্মদ বিন ইসহাকের যেই 13 রাকাতের দলিল সেখানে হানাফিদের নিকটেই এটা জয়ীফ। তারপর লিখেছি এটা ওসমান সাহেবের ভিত্তিহীন প্রমাণ হলো। কিন্তু এটা তিনি না বুঝে, না স্লাইড তিনি বুঝেছেন, না আমার আলোচনা কোন দিক দিয়ে গিয়েছে আমি তো বুঝতে পারিনি। চলেন সিলসিলাতুল জাহাব তো আসছে, সিলসিলাতুল জাহাব গোল্ডেন চেন এরপরে আসছে, যে এরা কত বড় মূর্খামি করেছে। সারা আমজনতা, মাঝহাবিদের ফিকার কিতাব পড়া মানুষ, এরা উসুল হাদিসের বা কতটুকু বুঝবে। চলে তারপর একটু দেখিয়ে দিই। এখানে এখানে বারবার একটা প্রশ্ন বারবার ছুড়ে দিচ্ছে যে আমি প্রস্তুতি যা নিয়ে এসেছি তাই নিয়ে আলোচনা করেছি, তাই কম পড়ুক না পড়ুক আমি সেইগুলোই নাকি আলোচনা করেছি। না, দেখাতে পারি এখন পর্যন্ত যে আলী হোসেন ওসমান কোন পয়েন্টের ব্রাদার রাহুল জবাব দেয়নি, এখন পর্যন্ত পয়েন্ট ফাইন্ড আউট কেউ করতে পারে না আলহামদুলিল্লাহ, আর পারবেও না, কারণ তার প্রত্যেকটা অভিযোগের পয়েন্ট বাই পয়েন্ট খণ্ডন করা হয়েছে, সব তাদের মাথার উপর দিয়ে চলে গেছে। আর দ্বিতীয় নম্বর বিষয়, যে আমি যে ব্রাদার রাহুল 10টা যে প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম আলী হোসেন ওসামার উপরে, ওটা জবাব তো আসেনি। উনি বলেন দেবে দেবে, করতে হবে 4 রাউন্ড শেষ, কোথায় কোথায় 4টে রাউন্ডে আমার 10টা যে প্রশ্নের জবাব কোথায়? ওস্তাদজি আলী হোসেন ওসামা সাহেব, আপনি যে সিস্টেম আসাদ নূরের মতোই 21টা প্রশ্ন হজম করে নিয়েছেন, একদম পুরো হজম করে দেব দেব করে দাবি করছে দিয়েছি, কিন্তু আসলে দেয়নি। মুসলিমের সকলে দেখেছে কিভাবে আসাদ নূর আমার প্রশ্নগুলোকে হজম করেছিল গায়ের দুধ মনে করে। ওসমান সাহেবের একই অবস্থা, আমার 10টা প্রশ্নের একটারও জবাব তিনি দিতে পারেননি। যদি শেষে প্রশ্নগুলো আরেকবার দেখিয়ে দেবো, যদি কারো দম থাকে সেই জবাব যেন দিয়ে দেয়। আলোচনা সময় তো পারেনি দীর্ঘ 2 ঘন্টার বিতর্কতে। কিন্তু আমার কোন পয়েন্ট উনি বলছেন যে আমি আগে থেকে প্রস্তুতি নিয়ে এসেছি, যেগুলো সেগুলো পেশ করেছি।
আরে আমি তো বলেছি যে আপনি আপনি কেন, যদি হাবিবুর রহমান আজমি আপনাদের যে বই রচনা করেছে তারাবির আঘাত সংখ্যার উপরে, ওকেও যদি বাসে বসে দেওয়া হয়, তারপর আমি যে স্লাইড গুলোকে রেডি করে গেছি এর বাইরে হাবিবুর রহমান আজমি যদিও মারা গেছে, তারপরে এই স্লাইডের বাইরে যেতে পারবে না। এর সমস্ত তথ্য একদম রেডি, একদম ফাইনাল করা আছে, ক্রিস্টাল ক্লিয়ার দলিল দেখে দেখে খণ্ডন করা। আসলে আমি স্লাইড দেখেছি, অবাক হয়ে গেছে যে ব্রাদার হলে মুখ চলছে, হাত চলছে, একই সঙ্গে ডাইরেক্ট দলিল উপস্থাপন করছে। আরে সর্বনাশ, এই মুকাল্লিদ পল্লীতে আগুন জ্বলে গেছে, যেটা কিভাবে সম্ভব? ব্রাদার হল কিভাবে করছে? যে কথা বলছে সরাসরি হাদিস দলিল স্ক্রিনে চলে আসছে, সমস্যা দলিল খণ্ডন হয়ে যাচ্ছে, ডিজাইন করে এত সুন্দর স্লাইডকে তৈরি করেছে। মানে এটা যেহেতু তাদের কমতি পারেনি, এটা অনেক হানাফি স্বীকার করেছে যে ব্রাদার হল যেভাবে প্রেজেন্টেশন করেছে, যে স্ক্রিন গুলোকে সামনে রেখেছে, স্লাইড ব্যবহার করেছে, এটা অনেক আগে আলোচনার সময় ব্রাদার হল গেছে শিশু, একদম শিশু। এটা অনেকে স্বীকার করেছে, আলোচনার সময় নিজেও স্বীকার করেছে বারবার, কিন্তু তারপরে যেহেতু পারেনি, এখানে একটু পেঁচাল করতে হবে যে স্লাইড আগে থেকে তৈরি করে রেখেছে, কমন আসে। আরে ডিবেট করতে আসলে প্রতিপক্ষ সমস্ত দলিল রেডি করে আসে। এখন টেকনোলজির যুগ, টেকনোলজি আমরা ব্যবহার করছি। এদের কাছে কি বা বলবো? এরা একটা ফটো দিয়েছিল মাইকে আজান দেওয়া বেদাত, মাইকের মাধ্যমে নামাজ পড়া বেদাত। এরা একটা ফটো দিয়েছিল টিভি বাড়িতে রাখলে নামাজ হবে না। এদের কাছ থেকে কি আশা করা যায়? এরা টেকনোলজি কি বা বুঝবে? ধীরে ধীরে বুঝবেন, আর 40 বছর লাগবে। আমি আজকে যে সাইট গুলো তৈরি করেছি, আর 40 বছর পর দিয়ে বন্ধুরা আমি যেভাবে ডিবেট করছি এইভাবে তারা ডিবেট করবে, এইভাবে তারা ডিবেট করে স্লাইড দেখে দেখে আগে থেকে তৈরি করে। জি, আহলাদিসরা সবসময় 50 বছর আগে এগিয়ে থাকে দেওবন্দি মুকাল্লিদের চাইতে। এটা টেকনোলজি বলেন আর শরীয়ত দিক থেকে বলেন, দুই দিক থেকেই মানে আমরা আগিয়ে থাকি, এটা সকলেই বাঙালিরা জানে। চলেন এরপরে তিনি আরেকটা অভিযোগ করছে। আচ্ছা, আরেকটা অভিযোগ না ছিল, সেই অভিযোগটাকে সংক্ষিপ্ত একটা জবাব দিয়ে দিই। আচ্ছা, তার অভিযোগ, ও হ্যাঁ, এখানে একটা পয়েন্ট ছুটে গেছে। ওখানে উনি দাবি করছেন যে অনেক মানে ডিবেটের পরে দেখা যাচ্ছে অনেক হানাফিরা আহলাদিস হয়ে গেছে, হানাফি মাযহাব ত্যাগ করে দিয়েছে। প্রায় 20-30 খানা এরকম স্ক্রিনশট ভাইরাল হয়েছে, খুব প্রচার হচ্ছে। তো উনি বলছেন এগুলো নাকি আমাদেরই পরিকল্পিতভাবে তৈরি করা। আসলে চলিমান পুলিশ যে যে কাজ করে, যে যে কাজ করে সাথে সেটাই বলবে। দেখেন, আমিও দেখেছি, লক্ষ্য করেছি অনেক স্ক্রিনশট বিভিন্ন ফেসবুক পেজে ঘুরে ঘুরে করছে যে আজ থেকে হানাফি মাযহাব ত্যাগ করলাম, আজ থেকে 20 টাকা তারাবিকে ছেড়ে দিলাম। আমরা হয়তো উমর বিন খাত্তাব 20 টাকা তারাবির আদেশ দিয়েছে, 8 টাকা দেয়নি, আসমানের নিচে কোনো নাকি হাদিসই নাই, অতএব থেকে আমি 20 টাকা পরে ছেড়ে দিলাম, 8 টাকা গ্রহণ করলাম, আহলাস মাযহাব গ্রহণ করলাম। এরকম অনেকগুলো প্রায় 20 থেকে 40 খানা স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে। উনি বলছেন এটা নাকি আহলাসদের পরিকল্পিত। এই যে আমি বললাম না, যে যেমন সে তেমনই ভাববে, পাত্রে যা থাকবে তাই তো উঠবে। কারণ এদের পরিকল্পনা ওটাই ছিল, এদের পরিকল্পনা ওটাই ছিল। আর এটা যদি হতো আমাদের পরিকল্পনা, তাহলে সর্বপ্রথম তো আমি আমার বাহুবা দেখানোর জন্য ওই স্ক্রিনশট গুলো ফেসবুকে প্রচার করতে পারতাম। আমরা তো করিনি, আমি বলিনি, কারণ এগুলো আমার ডাজন্ট ম্যাটার। এর আগেও নাস্তিকদের সঙ্গে যখন ডিবেট হয়েছিল, হিন্দুদের সঙ্গে হয়েছিল, আমার পক্ষে অনেক সুন্দর সুন্দর কমেন্ট এসেছিল, অনেক হিন্দু ইসলাম গ্রহণ করেছে ডিবেট শুনে, এটা পোস্টার অনেকগুলো কমেন্ট ভাইরাল হয়েছে। আমি তো সেগুলো তো প্রচার করিনি, কারণ এগুলো ডাজন্ট ম্যাটার। আলোচনা হয়ে গেছে, শ্রোতারা জাজমেন্ট করবে। এখানে আমি আবার দ্বিতীয়বার এসে পর্যালোচনা করবো, এটা মনে হয় আমি যতটুকু বুঝি বা যতটুকু বুঝি যে প্রথম আলোচনাগুলো এই বিতর্কের পরে শুরু করে, আসলে তার কথা আরো আছে, সে আসলে রেজাল্ট খুব ভালো করতে পারেনি, তার জন্য আবার পরীক্ষা দিতে বসতে চাচ্ছে বা তার নিজের কথাগুলো ব্যাখ্যা করতে চাচ্ছে। দেখো 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 আমি জিতে গেছি, কিন্তু মানুষ বলছে না তুই এটা হেরে গেছিস। তারপরে ব্যাখ্যা দিতে চাচ্ছে যে আমি এটা বলছি, ওটা বলেছি, উনি এই করেনি, উনি আরবি পারেনি, উনি স্লাইড দেখিয়েছে, উনি পানি খেয়েছে, উনি সিলসাতুল যাহাব মানে গোল্ডেন চেন এইসব বলেছে। এগুলো আসলে হাস্যকর কথা ছাড়া কিছু নাই। তাই আহলে হাদিস যে আমাদের আলোচনাতে ডিবেটে হয়, এটা সামনে রমাদান মাসেই প্রকাশ পেয়ে যাবে। আর এটা তো জলজ্বলন্ত, দেখেন না বাংলাদেশের প্রেক্ষাপটে, দেখেন কতজন হানাফি তাদের মাযহাবকে ত্যাগ করে দিয়ে আহলে হাদিস হয়ে যাচ্ছে। প্রত্যেক হানাফি গ্রামে একটা একটা করে নতুন করে আহলে হাদিস মসজিদ হয়ে যাচ্ছে। কিন্তু একটা আহলে হাদিসকে হানাফি হতে দেখেছেন? বাস্তব নমুনা। এখানে আমাদের কমেন্ট করে লেখার পরিকল্পনা করার দরকার নেই। আর এই অভিযোগটা এই দেবন্দীরা প্রথম দিকে করতো। যেমন ডাক্তার জাকির নায়েকের বক্তৃতা শেষে যখন অমুসলিম হিন্দু খ্রিস্টানরা যখন ইসলাম গ্রহণ করতো, তখন বলতো ডাক্তার জাকির নায়েক সাজিয়ে রেখেছে। ডক্টর জাকির নায়েক সাজিয়ে লাইন দিয়ে রেখে দিত, প্রশ্ন করতো আর এসে কালেমা পড়তো। এটা ডক্টর জাকির নায়েকের সঙ্গে ঘটেছে। কারণ যারা পরাজিত পার্টি, পরাজিত দল, তারা কখনো হকগুলোকে গ্রহণ করবে না। ডক্টর জাকির নায়েকে এই দেবন্দীরা অভিযোগ করেনি, এই অভিযোগই করেছে। যখন কোন অমুসলিম ইসলাম কবুল করছে জাকির নায়েকের বক্তৃতা শুনে, তখন অলিপুরের মতো ব্যক্তি, হাফিজ হন কুয়াকাটা, দেবন্দীরা তখন প্রচার করছে যে ডক্টর জাকির নায়েক আসলে ওই প্রশ্নগুলো তাদেরকে দিয়ে সাজিয়ে রাখে, তারপর তাদের উত্তর ডক্টর জাকির নায়েক দেয়, তারপরে কালেমা পড়ে। ডক্টর জাকির নায়েক এটা পরিকল্পিত ভাবে করে।
সেম একই জিনিস। আমি বুঝি না, মানে অমুসলিমরা যে অভিযোগ করে নাস্তিকরা, আমি স্লাইড তৈরি করে রেখেছিলাম, আশা তুলে বেঁধে গেছিল। ব্রাদার রাহুল ওই স্লাইড গুলো আগে থেকে তৈরি করে রেখেছে, তাই কমন যা পড়েনি সেগুলোই বারবার তিনি আওড়াচ্ছেন। সেম একই ভাষা। আসাদুল যা বলেছে ওসমান সাহেব তাই বলছে। আর শ্রোতারাও আর বলছে হাদিস শাস্ত্রবিদ না হলে তার সঙ্গে ডিবেট করা যাবে না। জনগণ দেখে নিয়েছে যে কে কত হাদিস শাস্ত্রবিদ, এটা জনগণ দেখে নিয়েছে, আপনাকে আমাকে নতুন করে বলার প্রয়োজন নেই। এই জিনিসটা আমি দেখেছিলাম শ্রী শ্রী রবিশঙ্কর যখন ডক্টর জাকির নাইকের ভিতরে